প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথম পর্বে আমরা গ্রুপ এ এবং বি দেখেছিলাম। তো আজকে আমরা গ্রুপ সি পার্টটি দেখে নেব, গ্রুপ সি এবং ডি। ঠিক আছে, তো 3 দাগের 1 নিম্নলিখিত প্রশ্নগুলির যে সঠিক উত্তর দাও। প্রথমে যেটা রয়েছে যে অ্যামমিটার এবং ভোল্টামিটার যন্ত্রকে তড়িৎ বর্তনীতে কীভাবে যুক্ত করা হয় চিত্রসহ অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে তো হচ্ছে অ্যামমিটারকে সর্বদা বর্তনীর শ্রেণী সমবায়ে রাখা হয়, সিরিজে রাখা হয়, এবং এটি বর্তনীর মধ্য দিয়ে যে প্রবাহিত যে মোট তড়িৎ প্রবাহ তা পরিমাপ করে। তাহলে আমরা কি জানতে পারলাম যে অ্যামমিটারকে শ্রেণী সমবায়ে রাখা হয় বর্তনীর সাথে, এবং অ্যামমিটার কি কাজ করবে, যে তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে মোট যে তড়িৎ প্রবাহ কারেন্ট তা পরিমাপ করবে। এরপর আসছি ভোল্টামিটারটা কি। ভোল্টামিটার সর্বদা বর্তনীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, প্যারালালভাবে বর্তনীর সাথে। আর এখানে বর্তনীর নির্দিষ্ট অংশের বিভব প্রভেদ বা ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে ভোল্টামিটার ব্যবহার করা হয়। তাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এ দিয়ে অ্যামমিটারকে বলা হয়েছে এবং ভি দিয়ে ভোল্টামিটারটাকে বলা হয়েছে। আর হচ্ছে রোধ, আর এটা হচ্ছে ব্যাটারি বা সেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে রেখেছি অ্যামমিটারকে, আর ভোল্টামিটারকে রাখা হয়েছে সমান্তরাল সমবায়। ওকে, চিত্রটা ভালো করে আঁকতে হবে। এরপরে দেখো 3-2 যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি আগে দেখে নিই। যে একটি ক্লোরাইড লবণ এর সাথে চুন মিশিয়ে উত্তপ্ত করলে বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত বি গ্যাস উৎপন্ন হয়। বি গ্যাসের সঙ্গে HCl বাষ্পের বিক্রিয়ায় পুনরায় এ উৎপন্ন হয়। এ ও বি শনাক্তকরণ করো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াটি লিখো। তো এখানে এ বলতে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে বোঝানো হয়েছে, আর বি বলতে অ্যামোনিয়াম। তো বিক্রিয়াটা দেখলেই আমরা বলতে পারবো। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড পরস্পর যদি বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, আর ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হবে। দেখো এখানে যে বি উৎপন্ন হলো, অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হলো, সেই অ্যামোনিয়া যদি আবার এই সেলের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এ আবার আমরা পেয়ে যাব। অথবা যে প্রশ্নটি রয়েছে, দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন বর্তমান, সেটি বিক্রিয়ার দ্বারা প্রমাণ করো। দেখো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি লঘু HCl সিক্ত কাচদণ্ডের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। অতএব গ্যাসটি অ্যামোনিয়া, যা HCl এর সংস্পর্শে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা একটা ধোঁয়া উৎপন্ন করে। যে বর্ণহীন গ্যাস দুটির বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় সেগুলি হাইড্রোজেন এবং নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো, এবং সেই অ্যামোনিয়া যদি আমরা HCl যে সিক্ত কাচদণ্ডকে স্পর্শ করাই তাহলে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটা হচ্ছে সাদা ধোঁয়া। যদি এদের বলা হয় যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা আমাদের হবে। অ্যামোনিয়া গ্যাস, HCl এখানে তোমাদের তরল একটি গ্যাস এবং একটি তরলের বিক্রিয়ায় একটি সলিড উৎপন্ন হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড যে ধোঁয়া উৎপন্ন হয় সেটা কিন্তু সলিড। ওকে, এরপর আসছি লোহার মোর্চা পড়ার রাসায়নিক বিক্রিয়াগুলি ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া সম্পন্ন করো। তো লোহার মোর্চার ক্ষেত্রে অ্যানোডের যে বিক্রিয়া হয়, যে আয়রন থেকে আয়রন 2+ জারিত হবে, 4টি ইলেকট্রন এখানে বর্জন করবে, 2টি আয়রন। ক্যাথোডের বিক্রিয়া কী হবে? ক্যাথোডে 4টি H+ আয়ন, 4টি ইলেকট্রন, যে বর্জিত যে ইলেকট্রন ছিল 4টি আয়রন দ্বারা, সেই 4টি গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপর এই হাইড্রোজেন গ্যাস আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করবে। তো সামগ্রিক বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে দেখব যে Fe এবং O2 আর H+ বিক্রিয়ায়
Fe2+ এবং 2H2 উৎপন্ন হয়। তো এখানে শুধুমাত্র তোমাদের ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া চেয়েছে, এই দুটো লিখলেই হবে, বাকি যেগুলো দিয়েছে এক্সট্রা তোমাদের দেওয়া হয়েছে। মোর্চার সংকেত যদি জিজ্ঞাসা করে তখন কি করবে, তখন বলে দেবে Fe2O3 এবং XH2O, এটা হবে মোর্চের সংকেত। ক্লিয়ার? পারলে এই বিক্রিয়াটাও নোট ডাউন করে রাখবে। এরপর আসছি অথবা অ্যালুমিনিয়াম ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? থার্মিট মিশ্রণ কি? তো প্রথম অংশের উত্তরটা দেখো, যেসব ধাতুর যেসব ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা যুক্ত হওয়ার প্রবণতা কার্বনের তুলনায় কম, কেবলমাত্র সেই সব ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। অ্যালুমিনিয়ামের অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতাটা কার্বনের তুলনায় বেশি, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ বেশি স্থায়ী হয়, স্টেবল হয়, তাই কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। তাহলে এই ক্ষেত্রে কোন কোন ধাতুর তোমার করা যাবে, নিষ্কাশন করা যাবে? যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে না। ঠিক আছে? থার্মিট মিশ্রণ ভর হিসেবে ও ভাগ হিসেবে যদি আমরা দেখি, ফেরিক অক্সাইড যদি আমরা নিই Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম অক্সাইড, তোমার Fe2O3 এটা 3 ভাগ নেব, আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মিশ্রণ নেব, নিয়ে যে মিশ্রণটা উৎপন্ন হবে তাকে আমরা থার্মিট মিশ্রণ বা থার্মিট মিক্সচার বলবো। থার্মিট প্রক্রিয়ায় বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম চূর্ণকে ব্যবহার করা হয়। এই ছিল গ্রুপ সি। এবং গ্রুপ ডি এর দেখো, প্রথমে যেটা রয়েছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হারের রাশিমালা লেখো, এটি থেকে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। তো এটা আগের বারেও হয়েছে, তো আরও একবার দেখে নাও। দেখো, কোনো একটা ব্লক বা কোনো একটা তলের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি তাপের পরিবহন ঘটে, তো এক প্রান্তে θ1 আর এক প্রান্তে হচ্ছে θ2। ঠিক আছে? এবার এদের মধ্য দিয়ে যদি তাপ প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে তাপের প্রবাহের যে হার Q/T সেটা সমান হবে K × A এবং উষ্ণতার পরিবর্তন θ1 - θ2। এখানে কিন্তু θ1 > θ2। ঠিক আছে? তো θ1টা বেশি উষ্ণ আর θ2টা হচ্ছে কম উষ্ণ, ডিভাইডেড বাই ডি। এখানে যে তাপের হার, প্রবাহের হার, সেটা কিন্তু ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, আর উষ্ণতার যে পার্থক্য তার সঙ্গেও সমানুপাতিক। আবার তোমার এই যে বেদ এর যে কতটা মোটা, ঠিক আছে, তার সাথেই কিন্তু ব্যস্তানুপাতিক। এইখান থেকেই কিন্তু সম্পর্কটা এসেছে। ক্লিয়ার? তো এই সম্পর্কটাকে একটু সিম্পলিফিকেশন করে তোমরা দেখবে যে Q/T সমান হবে θ1 - θ2 ডিভাইডেড বাই D/KA। তো কোনো পরিবাহী দুই বিন্দুতে তড়িৎ বিভব যদি V1 এবং V2 হয় এবং V1 > V2 যদি থাকে, তাহলে পরিবাহীতে প্রবাহ মাত্রা I হয়, ওহমের সূত্রানুসারে আমরা কি জানি, I সমান V1 - V2/R। তো এই যে তোমার সমীকরণ, এর সাথে এই দুটোর যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব যে আধানের প্রবাহের হার যদি দেখি, তাহলে Q/T, তাই না? কারণ যে Q সমান আমরা কি জানি, IT, তাহলে এখানে I সমান কী হবে, Q/T, সেটাই করেছি এইখান থেকে, তাই না? তাহলে এখানে আর রোধ, আর এইখানে যে আমরা সমীকরণে পেয়েছি D/KA, এটা কিন্তু তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ কোনটা হচ্ছে, D/KA, এটাকে বলবো আমরা তাপীয় রোধ। ক্লিয়ার? সেইটাই এখানে বলা হয়েছে। তাহলে তাপীয় রোধের সংজ্ঞাটা আমরা দিয়ে দিতে পারবো যে 1 এবং 2 নাম্বার সমীকরণ তুলনা করে যদি আমরা পাই D/KA রাশিটি পরিবাহী রোধের সমতুল্য
এই কারণে D/K এ রাশিটিকে তাপীয় রোধ বলা হয়। তাহলে তাপীয় রোধ RT সমান কী হবে? D/Ka। এরপরে দেখো 4-2 যে প্রশ্নটি রয়েছে, কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে উৎপন্ন তাপের রাশিমালাটি নির্ণয় করো, এবং তখন উৎপন্ন তাপ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কীরূপ নির্ভরশীল। তো যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি কতগুলো রোধকে, সেই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কী হয়? যদি তুল্য রোধকে আমরা RT ধরি টোটালের ক্ষেত্রে, তাহলে 1/RT ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, এইভাবে কিন্তু n সংখ্যক পর্যন্ত করতে পারি। ঠিক আছে? এরপর দেখো, ধরা যাক মোট ভোল্টেজ V প্রদান করা হচ্ছে, তাহলে সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ওপর ভোল্টেজ V হবে এবং তাপের হার হিট পাওয়ারটা কত হবে? P সমান আমরা তখন কি বলতে পারি? P সমান V²/RT। এই তাপশক্তি T সময়ের জন্য উৎপন্ন হলে তখন Q সমান কী হবে? P ইন্টু T, পাওয়ার ইন্টু টাইম। এইভাবে করলে আমরা কি পাচ্ছি? Q সমান পেয়ে যাচ্ছি V²/RT ইন্টু T। ঠিক আছে, এটা একটা অংশ হলো। তারপরে নির্ভরশীলতাটা দেখো, উৎপন্ন যে তাপ পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল। পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে আর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এই যে সম্পর্ক। এবার দেখো এখানে n বলতে কি বোঝায়? n বলতে সমান্তরাল n সংখ্যক, মানে কতগুলো রোধ নিয়েছি সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে Q সমান আমরা কি পাবো? দেখো Q সমান আমরা যেটা দেখে এলাম, Q সমান V²T/RT। তাহলে Q এবং রোধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেইখান থেকে আমরা বলতে পারি তাহলে Q সমান NA/L। তাহলে আমরা বলে দিতে পারি যে উৎপন্ন তাপ সমান্তরালে যুক্ত রোধের সংখ্যা যদি n হয়, তাহলে তার সংখ্যার সাথে কি হবে? সমানুপাতিক, এবং পরিবাহের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সঙ্গেও সমানুপাতিক হবে, আর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ একইভাবে পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছ পরিবর্তিত হলে উৎপন্ন তাপের যে পরিমাণ সেটাও পরিবর্তিত হবে। ক্লিয়ার? এরপর রোধাঙ্ক বলতে কি বোঝো? রোধাঙ্ক বলতে কি বোঝো? এটি পরিবাহীর রোধ তারটির ব্যাসের ওপর কিভাবে নির্ভর করে? তো দেখো উত্তরটি দেখো, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠে মধ্যে অংশের রোধকে ওই পরিবাহী উপাদানের রোধাঙ্ক বলা হয়। একটা ঘনক আকৃতি কিউব, ঠিক আছে, এই কিউবের ক্ষেত্রে তার যে ঘনাকৃতি একটা যদি পরিবাহী হয়, তার দুই প্রান্তের যে দুই প্রান্ত, সেই দুই বিপরীত প্রান্তের মধ্যবর্তী অংশের যে রোধ থাকবে সেটাকে আমরা ওই উপাদানের রোধাঙ্ক বলবো। কোনো পরিবাহী তারের রোধ যদি R হয় এবং প্রস্থচ্ছেদ A হয়, তাহলে রোধ এবং প্রস্থচ্ছেদের যে সম্পর্ক R প্রপোর্শনাল 1/A, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন তারের প্রস্থচ্ছেদের ব্যাস যদি D হয়, তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল সমান হবে πr²। তাহলে R সমান হবে কি? R সমান হবে D/2। ডিটা যেহেতু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধের অর্ধেক, সেটাই করেছি। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A সমান πd²/4। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে A প্রপোর্শনাল, এটা একটু ভুল আছে, A প্রপোর্শনাল d²। ঠিক আছে, তাহলে পরিবাহী তারের রোধ তারটির ব্যাসার্ধের বর্গের হবে না, তো সমানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক না, এটা সমানুপাতিক। তাই পরিবাহীর ব্যাস যত বাড়ে, কি হলো ব্যাপারটা? ও শিট, এখানে R প্রপোর্শনাল 1/A। ঠিক আছে, যার ক্ষেত্রফল বেশি হবে তার ক্ষেত্রে রোধটা কি হবে? কম হবে,
আর যার ক্ষেত্রফল কম তার রুদ্রা বেশি। তাহলে যে তারটি বেশি মোটা হবে, মোটা বা ব্যাস বেশি, তার ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি হবে, আর ক্ষেত্রফল বেশি হলে রুদ্রা কম হবে। আর যার ক্ষেত্রে ক্ষেত্রফল কম অর্থাৎ ব্যাস কম, সেই ক্ষেত্রে কিন্তু তার রুদ্রা কী হবে, বেশি হবে। ক্লিয়ার? অর্থাৎ সেটা সরু হবে। একটু কারেকশন করে নিও। এরপর আসছি দেখো 4-4 যে প্রশ্নটি রয়েছে, 126 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়ায় ঘটানো হলো। বিক্রিয়ার ফলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং STPতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে। তো বিক্রিয়ার সমীকরণটা দেবে। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি MgCO3 HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম কার্বনেটের তোমার গ্রাম আণবিক ভর যদি নির্ণয় করি, তাহলে আমরা পেয়ে যাব এখানে 84, কারণ Mgর হচ্ছে 24, কার্বনের 12 এবং অক্সিজেনের 16, তিনটি থাকার জন্য 16 × 3, সেখান থেকে 84 পাচ্ছি। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর সকলেই জানি 44। তাহলে আমরা বিক্রিয়া অনুসারে বলে দিতে পারি যে 84 গ্রাম MgCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম। তাহলে 126 গ্রাম MgCO3 থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঐকিক নিয়ম করলে আমরা পাবো 66 গ্রাম। তারপর দেখো 126 গ্রাম MgCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যদি মোল সংখ্যার হিসেবে দেখি 84 গ্রামে কিন্তু 1 মোল হচ্ছিল। ঠিক আছে? তাহলে 126 গ্রামে কত হবে, 126/84, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1.5 মোল। STPতে যদি আয়তন দেখি, 84 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, 126 গ্রামের কত, তাহলে 22.4 × 126 /84, সেখান থেকে আমরা পেয়ে যাব 33.6 লিটার। এরপর আছে তড়িৎ লেপন কাকে বলে। লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করব। তো তড়িৎ লেপন আমরা জানি যে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটা বেশি সক্রিয় ধাতুর ওপর, সেই প্রসেসটাকেই বলবো। অর্থাৎ যেটা বেশি সক্রিয় ধাতু যেমন লোহা, তার ওপর কম সক্রিয় ধাতু নিকেলের যদি আমরা প্রলেপ দিই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, তখন সেটাকে আমরা তড়িৎ লেপন বলবো। ঠিক আছে? উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো এই তড়িৎ লেপনের উদ্দেশ্য কী হয়, তোমার বেশি সক্রিয় যে ধাতু তার সক্রিয়তাটাকে কোটিং দিয়ে কমিয়ে দেওয়া, ফলে আবহাওয়ার পরিবর্তনের সাথে তার কোনো রকমের মর্চা বা কোনো রকম উজ্জ্বলতা নষ্ট হয় না। তারপরে আসছি দেখো, লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে তোমার অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় তামা, ক্যাথোড হিসেবে লোহার দ্রব্য এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে তামার সালফেট অর্থাৎ কপার সালফেট আমরা ব্যবহার করব, CuSO4কে ব্যবহার করব। এরপর আসছে অথবা দেখো, তড়িৎ বিশ্লেষক প্রক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ব্যাখ্যা করো। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, পূর্বের যে স্কুলের সেটটা করেছিলাম তাতে ছিল। তারপর অ্যামোনিয়া অনুঘটনজনিত জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সংগঠন, অর্থাৎ নাইট্রোলিন কি নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করবো অ্যামোনিয়া থেকে, এটা হয়েছে। তারপর কিপ যন্ত্রের সাহায্যে তোমার প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস H2S, গ্যাসটির প্রস্তুতির সংগঠন মানে H2S এর গ্যাসের যে প্রস্তুতি সেটা বলেছে কেমন। তারপর অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি চালনা করি কী হবে, এটাও কিন্তু আমাদের হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে তোমাদের কি প্রয়োজন, আর যদি পারো সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।